হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4-এ আজকে আমাদের ফার্স্ট লেকচার। চ্যাপ্টার নাম্বার 4 জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে কন্ট্রাক্ট রেভিনিউ, 2 নাম্বারটা হচ্ছে সেলস রেভিনিউ, 3 নাম্বারটা হচ্ছে কস্ট রিকভারি মেথড এবং 4 নাম্বারটা হচ্ছে নোটস পেয়েবল। মূলত 3 এবং 4 এই দুইটা ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য, আর প্রথম দুইটা ফরম্যাট হচ্ছে পার্ট সি এর জন্য। 4টা ফরম্যাটের তাহলে শ্রেণীবিভাগ তো পাইছেন। প্রথম দুইটা ফরম্যাট পার্ট সি এর জন্য, আর 3 এবং 4 কি পার্ট বিয়ের জন্য। বিয়ের জন্য। এখানে আরেকটা কথা একটু ইজি করে দেই, প্রথম 3টা ফরম্যাট হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ করছি। ঠিক আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ করা হয়েছে প্রথম 3টা চ্যাপ্টার, প্রথম 3টা ফরম্যাট। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি দিছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি যে এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে পার্ট সিতে একটা, 2018 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 2019 সালে পার্ট বিতে একটা, 2020 সালে পার্ট বি একটা এবং পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি একটা, পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বিতে 2টা এবং পার্ট সিতে একটা প্রশ্ন। তো তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। 2023 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই চ্যাপ্টারটা মূলত আমাদের কত মার্কে টার্গেট করে আমরা করব? 14 মার্কে টার্গেট করে করব। তো আমাদের এখানে যেহেতু 4টা ফরম্যাট, আজকে আমরা প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো আসেন প্রথম ফরম্যাটের ক্ষেত্রে কন্ট্রাক্ট রেভিনিউ। তো এটা আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ করছি। কন্ট্রাক্ট রেভিনিউ অঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, মূলত এই কন্ট্রাক্ট রেভিনিউ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের জার্নাল চাই। তো এই জার্নালটা করার জন্য 2টা স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপে আমরা বের করব গ্রস প্রফিট রিকগনাইজ, অর্থাৎ কত টাকা মোট লাভ আমরা আদায় করতে পারলাম এইটা, এবং 2 নাম্বার স্টেপে গিয়ে আমরা শিখব হচ্ছে জার্নাল। তো এই ফরম্যাটে দিয়ে জার্নালটা হবে 4টা জার্নাল। এই 4টা জার্নালের কিছু কিছু প্রশ্নে কম হবে না, বেশি হবে না, মানে এই 4টা জার্নালের কম হবে না, বেশি হবে না, একদম ফিক্সড এই 4টা জার্নাল আমাদের দিতে হবে। তো এই জার্নাল করার জন্য সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো গ্রস প্রফিট রিকগনাইজ। এটা আমরা বের করব কিভাবে? এটা বের করার জন্য আমরা এখানে একটা স্টেপ দিছি, যে স্টেপটা ফলো করলে আমরা প্রত্যেকটা অঙ্কেই গ্রস প্রফিট রিকগনাইজ আমরা বের করতে পারবো। তো এটা করার জন্য শুরুতেই আমাদের অঙ্ক করার মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে কন্ট্রাক্ট প্রাইস। এই কন্ট্রাক্ট প্রাইসটা আমরা সর্বপ্রথম লিখব। এরপরে আমাদের অনেকগুলো আইটেম দেওয়া থাকবে, 4টা আইটেম দেওয়া থাকবে। 4টা আইটেমের মধ্যে 2টা আইটেম থাকবে কস্ট রিলেটেড। তাহলে কস্ট রিলেটেড কয়টা আইটেম দেওয়া থাকবে বলো দেখি? 2টা। কি কি? কস্ট টু ডেট, অর্থাৎ ওই ডেট পর্যন্ত আমাদের কস্ট কতটুকু হয়েছে, আর এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, অর্থাৎ কাজটা শেষ হওয়ার সময় পর্যন্ত কতটুকু কস্ট হতে পারে। এই 2টা মিলা হবে আমাদের কস্ট। তাহলে এই কন্ট্রাক্ট প্রাইস আর এই কস্টের 2টার যোগফল, কন্ট্রাক্ট প্রাইস এটা বাদ দিলে আমরা পাবো টোটাল এস্টিমেটেড প্রফিট। এস্টিমেটেড প্রফিটের পরে আমরা বের করব পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট, অর্থাৎ যে ডেট পর্যন্ত আমরা কাজ করব ওই ডেট পর্যন্ত আমাদের কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে 100%-এর মধ্যে, সেটা বের করব। এটা বের করার সূত্র হচ্ছে কস্ট টু ডেট, অর্থাৎ এই কস্টের মধ্যে প্রথম যে আইটেমটা দিব এই আইটেমটা আমরা টোটাল কস্ট দ্বারা ভাগ করব। টোটাল কস্ট মানে কি? কস্ট টু ডেট প্লাস এস্টিমেটেড কস্ট, এই 2টা কস্টের কি যোগফল। তাহলে কস্ট টু ডেটের টোটাল কস্ট দ্বারা ভাগ আর 100 দ্বারা কি গুণ করলে আমরা কি পাবো বলো দেখি? পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট পাবো।
এরপরে আমাদের যেটা বের করব সেটা কি টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ। এই গ্রস প্রফিট রিকগনাইজটা আমরা বের করার সূত্র হচ্ছে প্রফিট ইনটু প্রফিট রেট, অর্থাৎ এস্টিমেটেড প্রফিট রেট দ্বারা আমরা কি করব গুণ করব। এই টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ থেকে আমাদের বাদ দিতে হবে প্রিভিয়াস ইয়ার গ্রস প্রফিট, অর্থাৎ পূর্বের বছরের গ্রস প্রফিটটা আমরা বাদ দিব। পূর্বের বছরে গ্রস প্রফিট বাদ দিলে আমরা পাবো গ্রস প্রফিট রিকগনাইজ ইন কারেন্ট ইয়ার। তার মানে টোটাল গ্রস প্রফিটের মধ্যে আমাদের থাকবে দুইটা অ্যামাউন্ট, এক কারেন্ট ইয়ারের, দুই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের। প্রিভিয়াস ইয়ারে গ্রস প্রফিট বাদ দিলে আমরা শুধুমাত্র পাবো কি কারেন্ট ইয়ারের। আর মনে রাখবেন অঙ্কটা যত বছরে থাকবে, ধরো অঙ্কটা 12, 13, 14 3 বছর অঙ্ক আছে, 2012 সালের জন্য প্রিভিয়াস ইয়ারে কোনো গ্রস প্রফিট প্রশ্নে দেওয়া থাকবে না। প্রত্যেকটা অঙ্কে শুরুর বছরের জন্য কোনো প্রিভিয়াস ইয়ারের প্রফিট দেওয়া থাকবে না। প্রিভিয়াস ইয়ার প্রফিটটা কি সবসময় কি হবে নীল হবে। তাহলে এই যে স্টেপটা ফলো করে আমরা কি বের করবো বলো তো দেখি, গ্রস প্রফিট রিকগনাইজড। এখন এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের কন্ট্রাক্ট রেভিনিউ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের টোটাল 4টা জাবেদা দিতে হয়। এই 4টা জাবেদা আমি তোমাদের পড়াবো, এরপর আমরা অঙ্ক শুরু করব। প্রথম যে জাবেদা সেটা হচ্ছে কনস্ট্রাকশন কস্ট ডিউরিং দ্য ইয়ার। এই চলতি বছরে কনস্ট্রাকশন কস্ট বাবদ কত টাকা খরচ হয়েছে তার জন্য আমরা জাবেদা দিব কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট। আর কনস্ট্রাকশন কাজের জন্য ম্যাটেরিয়াল লাগে, ক্যাশ লাগে এবং বিভিন্ন ধরনের পাওনাদার থাকে। এই জন্য এই সবগুলোর জন্য আমরা দিব ম্যাটেরিয়াল, ক্যাশ, পেয়েবল, এক্সেপ্টা। তাহলে কনস্ট্রাকশন কস্ট ডিউরিং দ্য ইয়ার এর জাবেদা হচ্ছে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, ম্যাটেরিয়াল, ক্যাশ অ্যান্ড পেয়েবল, এক্সেপ্টা ক্রেডিট। 2 নম্বর জাবেদা দিব বিল টু কাস্টমার ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ এই চলতি বছরে কতটুকু আমরা কাস্টমারের কাছে কি করছি বিল করছি। এই বিলের জন্য জাবেদা দিব কাস্টমারের সাথে সম্পর্ক দেনাদার, এর জন্য জাবেদা দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিলিং ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা দিব কনস্ট্রাকশন কস্টের জন্য, 2 নাম্বার জাবেদা দিব কার জন্য বলেন দেখি, বিলিং টু কাস্টমার ডিউরিং। 3 নাম্বারে জাবেদা দিব কালেকশন ফ্রম কাস্টমার, অর্থাৎ দেনাদার কাছ থেকে কালেকশন করার জাবেদা আমরা দিব। তো দেনাদার কাছ থেকে কালেকশন করলে আমরা জানি ক্যাশ বাড়ে, এর জন্য ক্যাশ ডেবিট, দেনাদার কমে এর জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে আমরা 3টা জাবেদা শিখলাম। প্রথম জাবেদা আমরা দিব কনস্ট্রাকশন কস্ট ডিউরিং দ্য ইয়ার, যার জাবেদা কি কনস্ট্রাকশন ইন প্রসেস ম্যাটেরিয়াল। একজন বলো, ক্লিয়ার করে বলো, বলো কি বলে ওই যে ইতিহাকে বলো, তারপর সোনারে পরে ধরতেছি, র্যান্ডমলি সবারই ধরি, সমস্যা নেই, দুইজন একজন করলে একজন ক্লিয়ার হয় না। কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর ম্যাটেরিয়ালস ক্যাশ পেয়েবল ক্রেডিট। ওকে, এবার সোনা বলো বিলিং টু কাস্টমার ডিউরিং দ্য ইয়ার, বিল করার জাবেদা কি দিই আমরা? আবার এখন বলতেছে না, বলো যে কোনো একজন বলো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বিলিংস অন কনস্ট্রাকশন ইন প্রসেস। ওকে, এবার 3 নাম্বার জাবেদা আমরা দিব কালেকশন ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছ থেকে কালেকশনের জাবেদা দেব। এটা জাবেদা বলো তো দেখি, কাস্টমারের কাছ থেকে কালেকশনের জাবেদা কি দেই? ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, এবার 4 নাম্বার যে জাবেদা সেটা একটু ভালো করে খেয়াল করুন। 4 নাম্বার জাবেদা হচ্ছে রিকগনাইজ রেভিনিউ অ্যান্ড গ্রস প্রফিট ডিউরিং দ্য ইয়ার। দুইটার জন্য জাবেদা, রিকগনাইজ গ্রস প্রফিট এবং রিকগনাইজ রেভিনিউ এবং কি গ্রস প্রফিট, এই দুইটার জন্য জাবেদা দেব। তো এইটার জাবেদা দেওয়ার জন্য আমাদের প্রথম জাবেদায় যেটা কনস্ট্রাকশন ইন প্রসেস ছিল সেটা আমার শেষ জাবেদায় সেটা আমাদের এক্সপেন্স হয়ে যাবে। তাহলে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন ইন প্রসেস, এই টাকাটা হবে লাভের টাকা। এই লাভের টাকাটা এটা যে সবসময় ডেবিট হবে এমন কোনো কথা নাই, এটা কিছু কিছু সময় ক্রিয়েটও হতে পারে, কখন সেটা পরে বলবো। এখান থেকে কমন দুইটা জাবেদা হচ্ছে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট, এই দুইটা জাবেদা হচ্ছে ফিক্সড। আর কনস্ট্রাকশন ইন প্রসেসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেবিট হয়, কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিটও হতে পারে, তবে ক্রেডিটটা হওয়াটা খুব রেয়ার।
ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিটটা এই কনস্ট্রাকশন প্রসেসটা কি হয় ডিবিটি হয়। অ্যান্ড কখন ডিবিট হবে কখন ক্রেডিট হবে সেটা আমি অঙ্কে গিয়ে বলবো। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এই কন্ট্রাক্ট রেভিনিউ চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের টোটাল কয়টা জাবেদা দিতে হয়? 4টা জাবেদা। এই 4টা জাবেদার কমও হবে না বেশি হবে না, এই 4টা জাবেদা করতে হবে। তো জাবেদা করার জন্য সর্বপ্রথম আমাদের বের করতে হবে গ্রস প্রফিট রিকগনাইজ। তো আসেন এইটুকু বেসিক আমরা দিয়া আমরা কিছু অঙ্ক শুরু করি, যে অঙ্কটা করলে আমরা বুঝতে পারবো আর কি কি আমাদের গ্যাপ আছে। তো সর্বপ্রথম আমরা বেসিক কোশ্চেন 1 নিছি, এটা কমার্স পাবলিকেশন বইয়ের পার্ট সি এর 23 নম্বর প্রশ্নটা। তো প্রশ্নটা বলছে ডিউরিং 2010 নিলসেন কোম্পানি স্টার্টেড এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস অফ টাকা 16 লাখ টাকা। তাহলে একটা কনস্ট্রাকশন জব নিছে, এই কনস্ট্রাকশন জবের কন্ট্রাক্ট প্রাইস কত টাকা সবাই বলেন তো দেখি? 16 লাখ টাকা। 16 লাখ টাকা। যে জবটা কমপ্লিট হবে কত সালে? 2012 সালে। 2000। তাহলে কন্ট্রাক্ট নিচ্ছে 2010, কমপ্লিট হবে 2012 সাল। তাহলে কয় বছর মেয়াদি কাজটা বলো দেখি? 2 বছর মেয়াদি। উল্টা পাল্টা হিসাব তুমি গণনা করা পারো? 10 সালে নিছে, 10 সাল কি বাদ দিয়ে দিব? 10 সাল করবে, 11 সাল করবে, 12 সাল করবে, 3 বছর। বলছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। এখানে 3 বছরের তথ্য আমাদের দিয়ে আছে। প্রথম লেখা আছে কস্ট ইনকার টু ডেট, অর্থাৎ যে ডেটে করব ওই ডেট পর্যন্ত আমাদের কস্ট দিয়ে আছে 4 লাখ, 8 লাখ 25 এবং 10,70,000। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, অর্থাৎ কাজটা কমপ্লিট করার জন্য আমাদের আনুমানিক খরচটা কত হতে পারে? 2010-এর জন্য 6 লাখ, 11-এর জন্য 2,75,000 এবং 12 সালের জন্য নাই। কেন নাই? কারণ 12 সালে কাজটা কি হয়ে যাবে বলো দেখি? কমপ্লিট হয়ে যাবে। এই জন্য 2012 সালের জন্য এস্টিমেটেড কোনো কস্ট নাই, এটা কখনো থাকবে না, শেষ বছরের জন্য এস্টিমেটেড কস্ট থাকবে না। বিলিং টু ডেট, অর্থাৎ ওই নির্দিষ্ট ডেট পর্যন্ত বিল করা হয়েছে। 2010-এর জন্য 3 লাখ, 11-এর জন্য 9 লাখ, 12-এর জন্য 16 লাখ। কালেকশন টু ডেট, যা বিল করছে বিলের মধ্যে কালেক্ট করছে, যেমন 10 সালে বিল করছে 3 লাখ টাকা, এর মধ্যে কালেক্ট করছে কত? 2,70,000। 11 সালে বিল করছে 9 লাখ, কালেক্ট করছে 8,10,000। 12 সালে বিল করছে 16 লাখ টাকা, কালেক্ট করছে 14 লক্ষ কত? 25। তাহলে এই ছকটা আমি বুঝাই দিলাম। এখন প্রশ্নে 1 নম্বর বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট ইজ টু বি রিকগনাইজ ইচ ইয়ার, অ্যাজিউম দ্য পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড ইজ ইউজড। এই গ্রস প্রফিট রিকগনাইজ বের করার পদ্ধতি হচ্ছে 2টা। কয়টা পদ্ধতি বলো তো দেখি? 2টা। একটা হলো পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড, আরেকটা হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। কমপ্লিটেড কি মেথড বলো দেখি? কন্ট্রাক্ট মেথড। এখন কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডটা মানে কি? কাজটা পুরোটা হ্যান্ড ওভার করার পরে এখানে আমরা কি করব? গ্রস প্রফিটটা গণনা করতে পারবো। কাজ যে পর্যন্ত কমপ্লিট না হবে এই পর্যন্ত আমরা কোনো গ্রস প্রফিট গণনা করতে পারবো না। আর পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড হচ্ছে আমি যতটুকু কাজ কমপ্লিট করব ঠিক ততটুকু কাজে প্রফিট গণনা করব। দুটোর পার্থক্য কি বুঝতে পারছি? জি ভাই। তাহলে এবার আসেন আমরা যে স্টেপটা দেখাইছি সেই স্টেপটা হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথডের স্টেপটা দেখাইছি। তো আমরা সর্বপ্রথমেই বের করব রিকোয়ারমেন্ট 1-এ ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রিকগনাইজ আন্ডার পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড। তাই কমপ্লেনশন মেথডের মেন উদ্দেশ্য হলো যতটুকু কাজ করব ঠিক ততটুকু কাজের কি প্রফিট আমরা বের করব। তো এটা করার জন্য আমরা একটা টেবিল করব। টেবিলের মধ্যে প্রথমে পার্টিকুলার বছর আছে 10, 11, 12, 3 বছর। তাহলে এক এক বছরের জন্য 2টা করে দাগ, টাকা টাকা। তাহলে 10, 11, 12 3টা, এক একটার জন্য 2টা করে দাগ। তাহলে ছকটা কি মনে থাকবে সবার? জি ভাই। তাহলে 2 বছর হয়, তাহলে 2 বছরের জন্য এক এক বছরের জন্য কয়টা করে দাগ হবে? 2টা করে দাগ। তো গ্রস প্রফিট রিকগনাইজ বের করার জন্য সর্বপ্রথম আমাদের দিতে হবে কি? কন্ট্রাক্ট প্রাইস। তো আমাদের প্রশ্নে বলতো কন্ট্রাক্ট প্রাইসটা আমাদের প্রশ্নে কত টাকা ছিল? 16 লাখ টাকা। এই 16 লক্ষ টাকা প্রত্যেকটা বছরে কি হবে? সমান দ্বিতীয় টাকার ঘরে আমরা দেবো 16 লাখ, 16 লাখ এবং কি 16 লাখ। এখান থেকে এরপর আমরা দিব কস্ট। আমাদের এখানে যে 4টা আইটেম দিয়েছে এর মধ্যে কস্ট রিলেটেড আইটেম 2টা। বলুন তো কোন 2টা কস্ট রিলেটেড আইটেম?
cost incurred to date, estimated cost to complete. তাহলে এই দুইটা টাকা আমাদের যে যে বছরে টাকা দিয়েছে ওই বছর আমরা দিব। প্রথমে কস্ট ইনকার টু ডেট, প্রথম বছরে ছিল 4 লাখ, 2 নম্বর বছরে ছিল 8,25,000, 3 নম্বর বছরে ছিল 10,70,000। এস্টিমেটেড কস্ট প্রথম বছরে ছিল 6 লাখ, এরপরে ছিল 2,75,000 আর 3 নম্বর বছরে কি ছিল 0। ক্লিয়ার কথা? জি ভাইয়া। তাহলে টোটাল কস্ট মানে এই 4 এবং 6 দুইটা যোগ করলে হচ্ছে 10 লাখ টাকা, এটা হলো টোটাল কস্ট। এই দুইটা যোগ করে হচ্ছে 11 লক্ষ টাকা আর এই দুইটা যোগ করে 10,70,000। তাহলে বলো তো 2010 এর জন্য টোটাল কস্ট কত? 10 লাখ। 10 লাখ। 10 লাখ, 11 এর জন্য 11 লাখ, আর 12 এর জন্য 11 লাখ। 10,70,000। তাহলে এখন এই কন্ট্রাক্ট প্রাইস থেকে যখন আমরা টোটাল কস্ট বাদ দেব তখনই বের হবে টোটাল এস্টিমেটেড প্রফিট। এটা কিন্তু প্রফিট না, এটা কি এস্টিমেটেড প্রফিট, মানে তারা অনুমান করছে যে 6 লাখ টাকা কি প্রফিট হতে পারে। ঠিক আছে? 11 সালে কত প্রফিট হতে পারে? 5 লাখ। আর 12 সালের জন্য 5,30,000। 5,30,000। এখন এই যে আমরা এস্টিমেটেড যে প্রফিট বের করলাম, আমরা প্রফিট অ্যাকচুয়ালি বের করব যতটুকু কাজ করব অতটুকু কাজে প্রফিট বের করব। এখন কতটুকু কাজ করছি এটা আমরা বের করব। তাহলে অতটুকু কাজ করার জন্য আমরা লিখছি পার্সেন্টেজ অফ কমপ্লিট টু ডেট, যা শুধু কি কস্ট টু ডেট ডিভাইডেড বাই কি টোটাল কস্ট। তাহলে 2011 সালের জন্য কস্ট টু ডেট আমাদের কত দিয়ে আছে? 4 লাখ টাকা। আর টোটাল কস্ট কত বের করছি আমরা? 10 লাখ। তাহলে 4 লাখ ভাগ 10 10 লাখ। লাখ ইনটু 100 সমান সমান 40%। ক্লিয়ার কথা? জি ভাইয়া। তৃতীয় বছরের জন্য কস্ট টু ডেট 8,25,000, টোটাল কস্ট হচ্ছে 11 লাখ ইনটু 100 সমান সমান কত পার্সেন্ট? 75%। আর 3 নম্বরের জন্য বলেন কস্ট টু ডেট কত? 10,70,000। আর টোটাল কস্ট কত? 10,70,000। ইনটু 100 সমান সমান 100%। ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? নাই। এখন আমাদের টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ, এস্টিমেটেড প্রফিটের সাথে এই পার্সেন্টেজটা গুণ করব। তাহলে 6 লাখ ইনটু 40% মানে 2,40,000, 5 লাখ ইনটু 75% মানে 3,75,000, 5,30,000 ইনটু 100% মানে 5,30,000। টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ। ক্লিয়ার? জি। এখান থেকে বাদ দিলে প্রিভিয়াস ইয়ারে গ্রস প্রফিট, মানে পূর্বের বছরে গ্রস প্রফিট। 2010 সালের পূর্বের বছরে 2009, আমাদের অঙ্কের মধ্যে 2009 সালে কোনো তথ্য দেওয়া নাই, এই জন্য প্রথম বছরে মনে রাখবেন সবসময় প্রিভিয়াস ইয়ার প্রফিটটা কি হবে? 0 হবে। তাহলে 2,40,000 থেকে প্রিভিয়াস ইয়ারের প্রফিট বাদ দিলে পাবো গ্রস প্রফিট রিকগনাইজ কারেন্ট ইয়ার 2010 এর জন্য 2,40,000। এবার 2011 গ্রস প্রফিট রিকগনাইজ ছিল 3,75,000, এখান থেকে প্রিভিয়াস ইয়ারের গ্রস প্রফিট আমরা বাদ দেব। তাহলে প্রিভিয়াস ইয়ারের গ্রস প্রফিট হচ্ছে এই 2,40,000। 2011 জন্য প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2010, তাহলে 2,40,000 আমি 3,75,000 থেকে বাদ দিয়ে পাইছি কত? 1,35,000। আবার 2012 জন্য প্রিভিয়াস এলো 2011 কত টাকা বলো দেখি? 1,75,000। তাহলে 5,30,000 থেকে 3,75,000 বাদ দিলে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজ ইন কারেন্ট ইয়ার পেলাম 1,55,000। তাহলে 2,40,000, 1,35,000 এবং 1,55,000। তাহলে দেখেন তো পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথডের ক্ষেত্রে গ্রস প্রফিট রিকগনাইজটা আমরা সবাই বুঝতে পারছি কিনা? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে এই ছকের মধ্যে? নাই। প্রশ্ন থাকলে কথা বলেন। প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই একই কোয়ালিটির অঙ্ক, ঠিক আছে? তাহলে এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাই। ওকে, মনে রাখেন কিন্তু নাই ভাইয়া। আমি কিন্তু হুবহু অঙ্ক দিব। হ্যাঁ, এন্ড 2 নম্বর বলছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর 2011 সাল। তাহলে এই 11 সালের জন্য আমাদের কি করতে হবে? জাবেদা করতে হবে। আমরা জাবেদা কয়টা জাবেদা করব আমরা বুঝলাম? 4টা। 4টে যাবে দাও। প্রথম জাবেদা কার জন্য? ওই যে কন্ট্রাক্ট প্রসেসিং এর জন্য। কন্ট্রাক্ট প্রসেসিং এর একটা জাবেদা ছিল আর কি। আচ্ছা, প্রথমটা আবার দেখেন, কন্ট্রাক্ট কস্ট, প্রসেসিং না, কন্ট্রাক্ট কস্টের জন্য একটা জাবেদা, 2 নাম্বারটা বিল করার জাবেদা, 3 নাম্বারটা ক্যাশ কালেকশনের জন্য জাবেদা,
আর 4 নাম্বারটা রেভিনিউ রিকগনাইজ এন্ড গ্রস প্রফিটের জন্য জাবেদা। তাহলে আমাদের অঙ্কের মধ্যে বলেন তো কন্ট্রাক্ট কস্ট 2011 সালের জন্য কত ছিল? 16 লাখ। এটা তো কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট কস্ট কস্ট না মানে 8 কনস্ট্রাকশন কস্ট ইন ইনকার টু ডেট 8,25,000। 2 নাম্বারটা হচ্ছে বিলের জন্য, তাহলে বিল আমাদের কত ছিল? 9 লাখ। 3 নাম্বার জাবেদা কার জন্য? কালেকশনের জন্য জাবেদা। কত টাকা বলো দেখি? 8 লক্ষ কত? 10,000 আর 4 নাম্বারটা গ্রস প্রফিট কি গ্রস প্রফিট রিকগনাইজ এন্ড গ্রস প্রফিট, গ্রস প্রফিট রিকগনাইজের জন্য জাবেদা দিব। এখন জাবেদা যখন দিব মনে রাখবেন 2011 সালে যে টাকাগুলি দিয়ে আছে এই টাকার সাথে 2012 সালের টাকা অ্যাড করা আছে। যেমন 8,25,000 সাথে 2010 সালে 4 লক্ষ টাকা সহ 8,25,000। তাহলে অ্যাকচুয়ালি 2011 সালে কস্ট টু ডেট কত টাকা বলো দেখি? 4,25,000। 4,25,000। এই 9 লাখের মধ্যে আগের বছরের 3 লাখ টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে অ্যাকচুয়ালি বিল কত করছে 2011 সালের মধ্যে? 11 সালের জন্য 6 লাখ। এই 8 লাখের মধ্যে আগের সালের টাকাটা অন্তর্ভুক্ত আছে। তাহলে আসেন আমরা এরকম ভাবে জাবেদা দেব। প্রথম জাবেদা কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট ম্যাটেরিয়াল ক্যাশ এন্ড পেয়েবল এক্সেপ্ট ক্রেডিট 8,25,000 থেকে আগের বছরে 4 লাখ বাদ দেওয়া হয়েছে 4,25,000। ক্লিয়ার? জি জি কোনো সমস্যা আছে? নাই না ভাই নাই। 2 নাম্বার জাবেদা আমরা দিব বিল। বিল করছি 9 লাখ, এর আগের বছরে কত ছিল? 3 লাখ। তাহলে অ্যাকচুয়ালি বিল কত? 6 লাখ। তাহলে বিলের জন্য জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিং অন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট 6 লাখ 6 লাখ। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া 3 নাম্বার জাবেদা হচ্ছে কালেকশনের জন্য জাবেদা 8,10,000 থেকে 2,70,000 বাদ দিব। কালেকশনের জন্য জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ক্যাশ ডেবিট এবং কি অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5,40,000 5,40,000। বুঝা গেছে? জি ভাইয়া ইয়া ওকে। আর 4 নাম্বারটা হচ্ছে প্রফিট বন্ধ করার জন্য, এক কথায় প্রফিট বন্ধ করব। এক্ষেত্রে জাবেদা ফিক্সড জাবেদা হচ্ছে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট রেভিনিউ ফ্রম লং টার্ম ক্রেডিট। মাঝখানেরটা আমি এখন বলে দিব, ভালো করে সবাই খেয়াল করবেন। কনস্ট্রাকশন এক্সপেন্সের টাকা হচ্ছে প্রথম জাবেদায় কনস্ট্রাকশন ইন প্রসেস যে টাকাটা ছিল এটা শেষের জাবেদার জন্য এটা কি ব্যয় হয়ে যাব। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট, এই জন্য 4,25,000 টাকা কি হয়েছে? ডেবিট হয়েছে। কনস্ট্রাকশন ইন প্রসেস এটা প্রফিটের টাকা। এই প্রফিটের টাকাটা আমরা বের করি কিভাবে দেখেন। এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে আপনি এই সকেট থেকে বুঝতে পারবেন। দেন 2011 সালে আমাদের 1,35,000 টাকা প্রফিট না লসের টাকা বলেন যে একটা? প্রফিটের টাকা। তাহলে এই 1,75,000 টাকা। আর এই দুইটা মিলা হচ্ছে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট 5 লক্ষ কত? 60। এই টাকাটা আরেকভাবে বোঝা যায়, এই 1,35,000 টাকা আরেকভাবে বোঝা যায়। এই 5,60,000 টাকা বের করার সূত্র হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস ইনটু গ্রস প্রফিট। আমাদের প্রশ্নে কন্ট্রাক্ট প্রাইস কত ছিল? 16 লাখ টাকা নাকি? অ্যান্ড গ্রস প্রফিট রেট আমরা বের করছি 75%। এই 75% মধ্যে আগের বছর কত পার্সেন্ট সহ ছিল বলো দেখি? 40%। তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট এই বছর? 35%। 35%। তাহলে 16 লাখের 35% 5 লক্ষ কত? 60। তাহলে 5,60,000 থেকে 4,25,000 বাদ দিলে আমরা পাবো 1,35,000। ঠিক আছে? জি ভাইয়া আর সবচেয়ে সহজ হলো এখানে আমাদের প্রফিট হয়েছে 1,35,000, এর জন্য আমরা এখানে 1,35,000 দিয়েছি। হ্যাঁ, এখন অনেকের মধ্যে প্রশ্ন যে স্যার এখানে তো প্রফিট বের হলো, প্রফিট তো ক্রেডিট ব্যালেন্স ডেবিট করেন কেন? ভাই এটা গ্রস প্রফিট রিকগনাইজ আদায় করব, এখন আদায় করা হয় নাই। ঠিক আছে? তাহলে এই জাবেদা চারটা কি বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি প্রত্যেকটা অঙ্কেই এই সেম জাবেদা, শুধু টাকাটা এদিক সেদিক হবে। ঠিক আছে? এবার আসেন আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। 3 নাম্বার রিকোয়ারমেন্টে একই জিনিস, অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু রিকগনাইজ ইচ ইয়ার অ্যাজ ইন কমপ্লিট টু কন্ট্রাক্ট মেথড। তাহলে কমপ্লিট টু কন্ট্রাক্ট মেথডের মেন উদ্দেশ্য কি ছিল?
কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই সে প্রফিট গণনা করা পারবো, আদারওয়াইজ সে প্রফিট গণনা করতে পারবে না। বলো তো দেখি এই অঙ্কে কত সালে কাজটা কমপ্লিট করবে? 2012 সালে। তাহলে 2010 এবং 2011 সালের জন্য নো প্রফিট। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা তাহলে এটা দেখাইতেছি। রিকোয়ারমেন্ট 3 নম্বরের জন্য গ্রস প্রফিট রিকগনাইজ আন্ডার কমপ্লিট কন্ট্রাক্ট মেথড। তাহলে পার্টিকুলার 2010, 11, 2012। তাহলে 2010, 11, 12 সালে এই কন্ট্রাক্ট কমপ্লিট হয় না, এই জন্য এই 2 সালের হিসাব আমাদের আনার কোনো প্রয়োজন নাই। কন্ট্রাক্ট কমপ্লিট হবে 2012 সালে, এই জন্য 2012 সালের জন্য কন্ট্রাক্ট প্রাইস 16 লাখ টাকা। আর কস্ট অফ কনস্ট্রাকশন অর্থাৎ কস্ট টু ডেট 2012 সালের জন্য ছিল 10 লক্ষ কত 70। এই দুইটার পার্থক্য হলো গ্রস প্রফিট 5,30,000। ক্লিয়ার কথা? জি ভাইয়া। তাহলে কমপ্লিট মেথডটা হলো সহজ বেশি, যে বছর কাজটা কমপ্লিট হবে ঠিক ওই বছরে প্রফিট হবে, আগের বছরে কোনো প্রফিট নাই, মানে আগের বছর নো প্রফিট। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্ট ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে 1 নাম্বার প্রশ্ন নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? বেসিক কোশ্চেন 1। নাই ভাইয়া। ওকে, আমরা তাহলে এখন বেসিক কোশ্চেন 2 নম্বরে চলে যাব। এটা 2017 সাল এমবিএতে পার্ট সি এর 17 নম্বর প্রশ্ন আসছিল। মানে কন্ট্রাক্ট প্রাইস কত দিয়ে আছে একটু বলেন তো দেখি। 15 লক্ষ। কন্ট্রাক্টর আছে 2016 সালে, 15 লাখ ভাইয়া। হবে 2000 কত সালে? 18 সালে শেষ হবে। তাহলে 3 বছর। এখানে সেম ভাবে কস্ট টু ডেট দিয়ে আছে, এস্টিমেটেড কস্ট দিয়ে আছে, বিলিং টু ডেট দিয়ে আছে, কালেকশন টু ডেট দিয়ে আছে। একই প্রশ্ন গ্রস প্রফিট রিকগনাইজ পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড ইউজ করবার কইছে, জাবেদা করতে হবে। এবং 3 নম্বরে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। তাহলে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড 2016 এবং 2017 সালের মধ্যে কোনো প্রফিট হবে না। হবে না। শুধু 2018 সালে 15 লাখ টাকা কন্ট্রাক্ট প্রাইস আর কস্ট টু ডেট হচ্ছে 10 লক্ষ কত 30। এই দুইটার বিয়োগ ফলে কি হবে? প্রফিট। দেখেন এই যে এই দুইটার বিয়োগ ফল 4,30,000 টাকা কি প্রফিট। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে আমি আর এই অঙ্ক আর আপনাদের করাইলাম না, ঠিক আছে? পারবেন না? পারবো ভাইয়া। ওকে, বেসিক কোশ্চেন 2টা আপনারা করবেন। এবার আসেন বেসিক কোশ্চেন 3। এটা 2015 সাল পার্ট সি এর কত নম্বর প্রশ্ন ছিল বলো দেখি? 16 নম্বর। 16 নম্বর প্রশ্ন আসছিল। তো প্রশ্নটা কি বলছেন ভালো করে খেয়াল করেন। ইন 2015 আব্দুল মুমিন লিমিটেড এগ্রি টু এ কনস্ট্রাকশন এ ব্রিজ অ্যাট এ কস্ট প্রাইস 1 কোটি টাকা। তাহলে এই অঙ্কের জন্য আমাদের কন্ট্রাক্ট প্রাইস কত টাকা বলেন দেখি? 1 কোটি টাকা। 1 কোটি। তথ্য দিয়ে আছে 15, 16, 17। এখন 17 সালে দেখেন এস্টিমেটেড কস্টটা দিয়ে আছে কি 0, তার মানে কাজটা শেষ হবে কোন সালে? 2017 সালে। এইটুকু অ্যান্সার দিতে যদি 5 মিনিট সময় লাগে অঙ্ক করাবো কখন? একটু দ্রুত রেসপন্স করো। আমাদের 4টা কস্ট দিয়ে আছে, কস্ট টু ডেট, এস্টিমেটেড কস্ট, বিলিং টু ডেট, কালেকশন টু ডেট। 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে যে অ্যাজুম দ্যাট দ্য পার্সেন্টেজ অফ কমপ্লেনশন মেথড। তাহলে কোন মেথড কাজ করতে হবে? কমপ্লেনশন মেথডে বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু রিকগনাইজ ইন 2015 এন্ড 2000 কত 16। তাহলে এই প্রথম 2 বছরের জন্য করতে হবে। 2017 সালের জন্য প্রফিট ওই ক্যালকুলেশনটা করার কোনো প্রয়োজন নাই। তার মানে এই ছকের মধ্যে এই শেষ বছরে ক্যালকুলেশনটা করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। এবার 2 নাম্বার আবার বলছে এই একেরই 2 নাম্বার বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি 2016 সালের জন্য জাবেদা করতে হবে। তাহলে 2016 সালে জাবেদা আমরা করি কয়টার জন্য? 4টার জন্য। প্রথমে কস্ট টু ডেট, তো 2 নাম্বারটা বিলিং টু ডেট, 3 নাম্বারটা কালেকশন টু ডেট, আর 4 নাম্বারটা কি গ্রস প্রফিট নাকি? জি।
তাহলে দেখেন আমরা 2 বছরের জন্য এটা করছি, গ্রস প্রফিট রিকগনাইজ বের করছি, এরপর আমরা 4টা জাবেদা করছি। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার পারবেন তো? জি ভাইয়া। 1 নাম্বার এবং 2 জি নাম্বার ভাইয়া। নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? এটা কি পারবেন? পারবো ভাইয়া। ওকে, আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাই। বলছে ফর 2016 show how the details related to this construction contract would be disclosed on the statement of financial position and income statement। বলছে যে ফিনান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট মানে ইনকাম স্টেটমেন্টের মধ্যে কন্ট্রাক্ট রিলেটেড আইটেমগুলো আমরা কোথায় পোস্টিং দিব। তো আসেন আমরা একটু দেখি। তো রিকোয়ারমেন্ট 2 এর মধ্যে আমরা প্রথমে কোম্পানির নাম লিখবো, এরপর লিখবো ইনকাম স্টেটমেন্ট, ব্র্যাকেটে লিখবো কি পার্শিয়াল, মানে আমরা ইনকাম স্টেটমেন্ট কি আংশিক অংশ করতেছি। তো ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমাদের আসবে হচ্ছে গ্রস প্রফিট। ইনকাম স্টেটমেন্ট কি আসবে বলো দেখি? গ্রস প্রফিট। তাহলে আমরা এখানে লিখছি Gross গ্রস profit। প্রফিট অন লং টার্ম কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। এন্ড এই গ্রস প্রফিটটা আমরা পাবো কোথায়? দেখেন আমাদের কত সালের জন্য করতে বলছে? 2000 কত সাল বলো দেখি? 16 সাল। তাহলে দেখেন এই যে 2000 2000, এই যে 2016 সালের জন্য এই যে গ্রস প্রফিট আমরা কত বের করছি? 8 লাখ। 8 লাখ। তাহলে এইটাই আমরা ইনকাম স্টেটমেন্টে দিয়ে দিছি। ক্লিয়ার? জি। এরপরে আমরা ব্যালেন্স শিট করব। প্রথমে এই কোম্পানির নামটা আগের অঙ্কে চলে আসছে, এখানে কোম্পানির নাম দিল এই যে আবুল মুইন। ব্যালেন্স শিট পার্শিয়াল। এখন এই ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমাদের আসবে কারেন্ট অ্যাসেটের আন্ডারে আসবে 2টা জিনিস, 1 অ্যাকাউন্ট রিসিভেবল, 2 ইনভেন্টরি। প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবলটা আসেন। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের দেখেন তো 2016 সালের জন্য আমরা বিল করছিলাম কত টাকা? 40 লাখ টাকা। এর মধ্যে আদায় করছি কত টাকা? 32 লাখ তাহলে টাকা। আদায় করে পাই নাই কত টাকা? 8 লাখ টাকা। এটাই তো আমাদের দেনাদার নাকি? যেটা আদায় করতে পারে সেটাই তো দেনাদার না? জি জি ভাইয়া। ভাই। আমাদের দেনাদার হচ্ছে 8 লাখ। তাহলে এই যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল দিছি 8 লাখ টাকা। ক্লিয়ার? জি ভাইয়া। আর ইনভেন্টরি টাকাটা বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দিতে হবে কনস্ট্রাকশন ইন প্রসেস, যা সূত্র হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস ইনটু প্রফিট রেট। ভালো করে মনে রাখবেন, কন্ট্রাক্ট প্রাইস ইনটু কি রেট বলো দেখি? প্রফিট রেট। সেখান থেকে বাদ দিতে হবে বিলিং টু ডেট, অর্থাৎ যত টাকা আমরা বিল করছি। এই দুইটা পার্থক্য হবে কি ইনভেন্টরি। তো এখন আসেন কন্ট্রাক্ট অ্যান্ড কন্ট্রাক্ট প্রাইসটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? কন্ট্রাক্ট প্রাইসটা এই যে আমাদের দিয়ে আছে 1 কোটি, অথবা এখানে কত 1 কোটি। আর আমাদের এখানে 2016 সালে প্রফিটটা কত পার্সেন্ট? 75%। তাহলে দেখেন 1 কোটির 75% মানে 75 লাখ টাকা। এটা আমাদের কনস্ট্রাকশন ইন প্রসেস। এর মধ্যে আমরা বিল করছি কত টাকা? 2016 সালের জন্য বিল করতে কত করছিলাম দেখেন তো? 32 না 16 লাখ? সরি 32 না 40 লাখ? 40 লাখ। 40 লাখ। তাহলে 75 লাখ টাকা কনস্ট্রাকশন ইন প্রসেস মধ্যে বিল করছি 40 লাখ টাকা। তাহলে বাদ বাকি টাকা হচ্ছে আমাদের ইনভেন্টরি টাকা। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্ট রিসিভ পেলাম 8 লাখ, আর ইনভেন্টরি টাকা পেলাম 35,000। এই দুইটা আলাদাভাবে যোগ করার কোনো প্রয়োজন নাই, যার যার যোগফল ইন্ডিভিজুয়াল থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে ইনকাম স্টেটমেন্টে যাবে কি শুধুমাত্র গ্রস প্রফিট, আর ব্যালেন্স শিটে আসবে অ্যাকাউন্ট রিসিভেবল এবং কি ইনভেন্টরি। ইনভেন্টরি। বের করো কিভাবে? কন্ট্রাক্ট প্রাইস ইনটু প্রফিট রেট, যা হবে এখান Profit থেকে rate। বাদ দিব বিলিং টু টু ডেট। ডেট আমরা বাদ দিব। মনে থাকবে আশা করি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমাদের বেসিক কোশ্চেন আমরা 3টা করেই দিলাম। এখন বাদ বাকি এক্সারসাইজগুলো যেগুলো আছে এগুলো আপনার হাতের ময়লা, হ্যাঁ, এগুলো জাস্ট পড়বেন আর অঙ্ক দেখতে পারবেন। আমি 2-1টা প্রশ্ন পরে দিতেছি। প্রবলেম 1, 2020 সালে পার্ট সি এর কত নম্বর প্রশ্ন আসলো বলো দেখি? 17 নাম্বার। মার্চ 1, 2019 সালে একটা কন্ট্রাক্ট নিছে, যার কন্ট্রাক্ট প্রাইস কত টাকা? 84 লক্ষ টাকা। এটা শেষ হবে অক্টোবর 31, 2021। তাহলে 3 বছর 19, 20, 21। তাহলে 19, 20, 21 এর জন্য আমাদের দিয়ে আছে কস্ট টু ডেট, এস্টিমেটেড কস্ট, আর একটা দিয়ে আছে বিলিং টু ডেট। ঠিক আছে? এখানে নাই কি বলেন তো দেখি? একটা আইটেম নাই। কি নাই বলো তো দেখি?
কালেকশন টু Billing to date. কালেকশন টু ডেট এই টাকাটা আমাদের কি প্রশ্নে দেওয়া নাই। এখন আসেন এক নম্বর বলছে ইউজিং পার্সেন্ট অফ কমপ্লেনশন মেথড কম্পিউট দ্য গ্রস প্রফিট রিকগনাইজ ইন 2019 থেকে 21। তাহলে গ্রস প্রফিট রিকগনাইজ, গ্রস প্রফিট বের করার ক্ষেত্রে এই যে গ্রস প্রফিট, এই গ্রস প্রফিট বের করার ক্ষেত্রে কালেকশন টু ডেবিটের টাকার কোনো প্রয়োজন আছে? এখানে আমরা যে ক্যালকুলেশন না ভাই। করছি এর মধ্যে কালেকশন টু ডেটের কোনো টাকা এখানে আছে? না। নাই। তাহলে আমাদের এই কালেকশনের টাকা ছাড়া আমরা কি গ্রস প্রফিট বের করতে কোনো সমস্যা হবে? না ভাই, জি সমস্যা না। হবে না। সমস্যা হবে না। কালেকশন টু ডেটের টাকা কখন লাগে? এই জাবেদার ক্ষেত্রে 3 নাম্বার জাবেদা লাগে নাকি? জি। এখন আমাদের তো এই অঙ্কের জাবেদা চাই নাই, অতএব আমাদের অঙ্ক কোনো কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর বি নাম্বার বলছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। তবে তো এই কমপ্লিটেড কন্ট্রাক্ট 2019 এবং 20 সালের জন্য কি জিরো না? জি। আর 2021 সালে এই 84 লাখ টাকা থেকে এই 14,50,000 বাদ দিলে যা থাকবে এটি আমাদের কি প্রফিট। ঠিক আছে? কথা ক্লিয়ার? জি ভাই। কার কোনো প্রশ্ন আছে প্রবলেম এক নিয়ে? না ভাই। তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্কটা আপনারা করবেন। প্রবলেম 2 নম্বর অঙ্কটা এটা কমার্স পাবলিকেশন বই থেকে নেওয়া হয়েছে। এখানে কন্ট্রাক্ট প্রাইস 22 লাখ, এখানে আমাদের 4টা আইটেমে দিয়ে আছে। এখানে প্রথম প্রশ্নে বলছে হোয়াট পোরশন অফ দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি রিকগনাইজ অ্যাজ রেভিনিউ। এখানে কথাটা একটুখানি পরিবর্তন করে দিছে প্রথমটার জন্য। ঠিক আছে? রিকগনাইজ অ্যান্ড রেভিনিউ সূত্র হচ্ছে গ্রস প্রফিট প্লাস কস্ট ইনকার টু ডেট। অর্থাৎ আমরা যে গ্রস প্রফিট রিকগনাইজ আমরা যেটা বের করব তার সাথে অতিরিক্তভাবে কি যোগ করতে হবে? এই কস্ট ইনকার টু ডেটের টাকাটা কি করব? যোগ করব। তার মানে এটা করব কিভাবে? প্রথমে আমরা এই ছকটা করব। এই ছকের মধ্যে আমরা কি বের করব? গ্রস প্রফিট। ঠিক আছে? এরপরে আমরা লিখব যোগ কস্ট ইনকার টু ডেট। এই 7 লাখ টাকার সাথে কস্ট ইনকার টু ডেট দুটো যোগ করে নেব কি? রিকগনাইজ রেভিনিউ। ক্লিয়ার? জি ভাইয়া। মানে এই পুরাটাই করতে হবে, অতিরিক্তভাবে দুইটা আইটেম আমরা কি করব? যোগ করব। তাহলে প্রবলেম 2 গেল। আর প্রবলেম রিকোয়ারমেন্ট 1 গেল। রিকোয়ারমেন্ট 2 এ প্রশ্নে বলা আছে যে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড। তাহলে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডের মধ্যে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে করতে হবে কি বের করতে হবে? রিকগনাইজ অ্যান্ড কি অ্যাজ রেভিনিউ। তাহলে সেম প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে যেহেতু 2 বছর 19 সালে কমপ্লিট হয়ে যাব, তাহলে 2018 সালের জন্য প্রফিট কি? 0। তাহলে এই যে 2018 সালে প্রফিটটা 0। তাহলে 2019 সালে কন্ট্রাক্ট প্রাইস ছিল 12 লাখ, এর মধ্যে কস্ট ও ডেট হচ্ছে 14,25,000। এই দুটো বিয়োগফল আমাদের কি হতো? প্রফিট হতো না? জি। যদি গ্রস প্রফিট রিকগনাইজ বের করতে বলো তাহলে 7,75,000টি আমাদের কি হইতো বলো দেখি? গ্রস প্রফিট লাভ হইতো। মানে এটা অ্যান্সার হইতো। এখন আমাদের কি বের করতে বলছে? গ্রস প্রফিট আজ কি রিকগনাইজ। তাহলে এই গ্রস প্রফিটের সাথে কি যোগ করতে হয়? কস্ট অফ ডেট। কস্ট টু ডেট। তাহলে কস্ট টু ডেট 14,25,000, তাহলে যোগ করে আমাদের রিকগনাইজ অ্যাজ রেভিনিউ বের করলাম কত? 22 লাখ টাকা। তার মানে আগেরটাই শুধু অতিরিক্তভাবে কি করতে হবে? কস্ট টু ডেটটা যোগ করতে হবে। ক্লিয়ার কথা? জি। আর 3 নম্বরের জন্য বলছে জাবেদা করতে হবে 2018 সালের জন্য। কোন মেথডের জন্য? কমপ্লেনশন মেথডের জন্য। এখন 2018 সাল হলো প্রথম বছর। আমরা যখন জাবেদা করব প্রথমটার জন্য যখন জাবেদা করব কনস্ট্রাকশন ইন প্রসেস দিবে ম্যাটেরিয়াল ক্যাশ পেয়েবল ক্রেডিট, তখন 4,80,000 থেকে আমরা আগের বছর টাকা বাদ দিতাম না? জি ভাই, ওটা তো আগের বছরে কোনো টাকা নাই, তার মানে এখানে যে টাকা আছে এই টাকাই। তাহলে এইটার জন্য জাবেদা দেব প্রথমটা, এইটার জন্য 2 নাম্বারটা, এটার জন্য 3 নাম্বারটা, আর 4 নাম্বার যে লাভ লসের জন্য। ঠিক আছে? জি। 3 নাম্বার বছরটা হুবহুব একই, এটার পড়াইলাম না। 4 নাম্বার প্রশ্নটা 4, 5, 6। ওকে, 4, 5, 6 এই 3টা অঙ্ক আমি আগামী ক্লাসে তোমাদের করাই দিব। ঠিক আছে? এই 4টা বাদে এই 3 পর্যন্ত তোমাদের বাসার কাজ থাকবে।
তাহলে বেসিক কোশ্চেন 3টা এবং প্রবলেম 3টা, এই টোটাল 6টা অঙ্ক তোমরা করবা। নেক্সট ক্লাসে তোমাদের এই সমস্যা থাকে আমি সমস্যা দেখিয়ে প্রবলেম 4 নাম্বার থেকে আমি তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো।